কল রিসিভ করে মোহিত। ওপাশ থেকে ভেসে আসে আলভির গলার স্বর। কিরে সুমন্তি, কোথায় তুই? রাস্তায়। রাস্তায় কি করছিস? মলের ভেতরে আয়। ভাইয়ার সাথে বাড়ি ফিরে যাচ্ছি আমি। তুমি মায়াকে নিয়ে খেয়ে বাকি সব কিছু নিয়ে তারপরে আসো। ড্রাইভার পাঠাতে হবে না তাহলে? ফিরবে কিভাবে? যেভাবেই ফিরি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। রাখলাম তাহলে। কলটা কেটে আলভি মায়ার দিকে তাকায়। মায়া বলে, তিনজনেই চলে গেছে? হ্যাঁ, এখন রেস্টুরেন্টে চলো। খেয়ে তারপর বাকি কেনাকাটা করা যাবে। আলভি মায়াকে নিয়ে একটা লেকের সামনে চলে আসে। গাছের ছায়া, শীতল বাতাস, নিরিবিলি জায়গা, এক কথায় অসাধারণ একটি পরিবেশ। খুব একটা মানুষজন নেই। অল্প সংখ্যক মানুষ গাছের ছায়ায় বসে গা শীতল করছে বা প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে কথা বলছে। পাশের ছোট একটা দোকান থেকে সিগারেট, লাইটার এবং পানির বোতল আর কয়েকটা চুইংগাম কিনে নেয় আলভি। তারপর মায়ের হাত ধরে লেকের পাড়ে তৈরি করা কংক্রিট বেঞ্চের উপর বসে। মায়া আলভির হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে বলে, সিগারেট কেন খাও? অভ্যাসের জন্য খাই। এই বিষাক্ত ধোঁয়া উড়িয়ে কি শান্তি পাও? অভ্যাস হয়ে গেছে, চাইলেও এখন খাওয়া বাদ দিতে পারি না। খাবে না তুমি এইসব ছাইপাশ? গন্ধে বমি আসে আমার। এই ঠোঁটে রোজ নিয়ম করে চুমু খাবে? তাহলে আর সিগারেট খাবো না। হাত থেকে ফেলো সিগারেট, তাহলে চুমু খাও। পাগল হয়েছো নাকি? হয় চুমু নয়তো সিগারেট, দুইটোর যে কোনো একটা লাগবেই এখন। সিগারেটই খাও তাহলে। যাও, বিয়ের পর থেকে আর খাবো না, মনে থাকে যেন। আলভি সিগারেটটা ঠোঁটে নিয়ে চেপে ধরে আগুন ধরায়। মায়া নাক মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। আলভি বসা থেকে উঠে একটু দূরে সরে দাঁড়ায়। মায়া বসে থেকেই আলভির দিকে তাকিয়ে থাকে। আলভি নিজেও মায়ার দিকে তাকিয়ে আছে। পরপর দুটো সিগারেট শেষ করে এগিয়ে এসে মায়ার পাশে বসে কুলি করে দুটো চুইংগাম মুখে দেয়। একটা ছিঁড়ে মায়ার মুখে পুরে দেয়। দুজনের মাঝখানের দূরত্ব কমায় আলভি। মায়ার শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে বসে। ডান হাতটা পেছনে দিয়ে মায়ার মাথা নিজের বুকের বাম পাশে ঠেকায়। মায়া মুখ তুলে আলভির মুখের দিকে তাকায়। আলভি মৃদু হেসে বলে, তোমাকে সাথে এভাবে বসতে ইচ্ছে করছে? পাশে মানুষ, আশেপাশে মানুষজন আছে তো? আমি কি অন্যের বউ নিয়ে বসে আছি নাকি? আমি আমার বউ নিয়ে বসে আছি। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তো, দেখুক আলভি তার মায়াপরীকে কতটা ভালোবাসে। বলি একটা, বোঝে আরেকটা। তুমি কি বলেছো বুঝতে পেরেছি আমি। অন্যের কামাই খাই না যে দেখেই লজ্জা পেতে হবে? নাকি আমি এখানে অশ্লীল কার্যকলাপ করছি? কিছুই করছি না, জাস্ট বউকে নিয়ে হাওয়া খাচ্ছি। মায়া কপাল কুঁচকে তাকিয়ে রইল। আলভি মায়ার চোখ দেখেই বুঝতে পারছে মায়া মনে মনে কি ভাবছে। আমাকে বকাবকি না করে দুটি মিষ্টি কথা বলো। তোমার মুখ দিয়ে তো মিষ্টি মিষ্টি কথা বেরই হতে চায় না। সব সময় সময় করলাম মত, তত তত কথা বের করো। মায়া তেতে উঠে বলে, আমি করলাম মতন তেতো তেতো কথা বলি? এই যে এখনই যে তো বললে, যখন তেতো তেমন ঝাঁজ। ইস, কেমন যে লাগে অন্তরের ভিতর। নাটক কম করো। ভুল বললে মানে? বলতে হবে, নাটক কম করো প্রিয়। আমাকে এখানে নিয়ে আসলে কেন? তোমার সাথে প্রেম করার জন্য। বাড়িতে তো দুইটা সেকেন্ডও কাছে পাই না, তাই এখানে নিয়ে এসেছি। হেব্বি চালাক তো তুমি। চালাক না হলে এই দুনিয়ায় চলা কঠিন।
ঘুম পাচ্ছে, বাড়িতে যাব। বুকটা পেতে রেখেছি কার জন্য? এখানে মাথা রেখে ঘুমিয়ে যাও। সত্যি সত্যি ঘুম পেয়েছে আমার। আমিও সিরিয়াসলি বলেছি। একটু চুপ থেকে বলে, আমার মির্জাফর চাচা শ্বশুরটা কি করছে এখন? আমার কাছ থেকে আমার বউকে দূরে সরাতে চেয়েছিল না, আমাকে চ্যালেঞ্জ করেছিল। এখন আমি তো তার রাতের ঘুম হারাম করে দিয়েছি, আর আমি তো আমার বউকেই নিয়ে বসে। কিন্তু কিন্তু কি? কিন্তু কিছু না। আসো প্রেম করি। কিভাবে? আসলেই তো, মানুষ প্রেম করে কিভাবে? প্রেম করতে গেলে কি কি করতে হয় বলতে হয়। আমি প্রেম করছি না কি যে জানবো? তাও ঠিক। আচ্ছা, যারা প্রেম করে আমি তাদের জিজ্ঞেস করে আসি কিভাবে প্রেম করতে হয়। মাথার তার ছিঁড়ে গেছে। ছিঁড়েছে তো আগেই, এখন জোড়া লাগানোর চেষ্টায় আছি। ছাড়ো আমাকে। ছাড়ার জন্য ধরেছি নাকি? তো কিসের জন্য ধরেছো? সারা জীবন ধরে রাখার জন্য ধরেছি। আর একটা কথা, তুমি কি খেয়াল করেছো? তুমি কিন্তু আমাকে তুমি করে সমর্থন করো এখন। মায়া আলভির চোখে চোখ রেখে বলে, ছোটবেলায় তো তুমি বলেই সমর্থন করতাম। বড় হয়ে কল্পনার তুমির সাথেও তো তুমি সমর্থন করেই কথা বলতাম। ওই কয়েকদিন তো রাগের কারণে আপনি করে সমর্থন করেছি। কল্পনায় তুমি আমার সাথে কথা বলতে। চোখ নামিয়ে নেয় মায়া। আলভির বুকের সাথে গাল ঠেকিয়ে মৃদু সুরে বলে, অসংখ্যবার, শত শত রাত জেগে, দিনের বেলায় গভীর ভাবনায় মগ্ন হয়ে, ঘুমের দেশে পাড়ি জমিয়ে। তাহলে তো আমাকে তোমার কুচি কুচি করে কেটে ফেলা উচিত। এত অপেক্ষার পর পেয়েছি তোমাকে। কুচি কুচি করে যদি কেটেই ফেলি, তাহলে আবার পাবো কোথায়? আমার অপেক্ষারা যে অনন্ত হয়ে যাবে তখন। আর একটা কথাও বলে না আলভি। বাম হাতে মায়াকে পেঁচিয়ে ধরে বসে রইল। এই কথাগুলোর মধ্যে যেন কি ছিল। মাগরিবের পর মায়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে আলভি। দুপুরের পর থেকে এই সন্ধ্যা অবধি মায়াকে নিয়ে ঘুরে বেড়িয়েছে শুধু। কসমেটিক্স কেনার কথা থাকলেও কেনেনি। আগামীকাল নয় তো আগামী পরশু যাব আবার। দুজনকে খালি হাতে ফিরতে দেখে মাহিদ বলে, কসমেটিক্স কোথায়? কসমেটিক্স আগামীকাল কিনবো। তাহলে সারাদিন কোথায় ছিলে দুজন? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়িয়েছি। মায়া সিঁড়ির দিকে পা বাড়ায়। আলতাফ মাহমুদ সোফার দিকে এগিয়ে আসতেন নিজের রুম থেকে বেরিয়ে। আলভি ওনাকে দেখে বলে, আব্বু। কথা শেষ করার আগেই আলভিকে থামিয়ে দেয় আলতাফ মাহমুদ। অবাক হওয়ার ভান ধরে বলেন, এই, কে আপনি? আমাকে আব্বু ডাকছেন কেন? পাগল হয়েছেন নাকি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? বাড়ি কোথায় আপনার? যান নিজের বাড়িতে যান। সোফায় বসে থাকা সকলে অবাক হয়ে দুই বাপ ছেলের দিকে তাকাতাকি করছে। মায়াও দাঁড়িয়ে গেছে। আলভি স্বাভাবিকভাবেই বলে, সরি চাচা শ্বশুর মশাই, আপনাকে দেখতে হুবহু আমার মির্জাফর বাপের মতন, তাই ভুল করে আব্বু ডেকে ফেলেছি। আমার মির্জাফর বাপের সাথে যদি আপনার দেখা হয়, তাহলে তাকে বলবেন আমার কথা আছে তার সাথে। এখন আসছি বাই। বলেই শেষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আলতাফ মাহমুদ হা করে তাকিয়ে আছেন সিঁড়ির দিকে। বাকি সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলভির যাওয়ার পথে। কেউ বুঝতে পারছে না দুই বাপ বেটা এমন অদ্ভুত ভাবে অদ্ভুত কথা বলল কেন। ঐশী রহমান অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসছেন। যেমন বাপ তেমন ছেলে হয়েছে না এবার। বাপকে চাচা শ্বশুর বানিয়ে দিয়েছে। আলতাফ মাহমুদের মুখ দেখেই হিক করে হেসে ওঠেন ঐশী রহমান। কোনোভাবেই আর হাসি চেপে রাখতে পারছেন না আলতাফ মাহমুদের রিয়াকশন দেখে। সবাই ঐশী রহমানের দিকে তাকায়। ঐশী রহমান সোফা ছেড়ে উঠে দ্রুত কিচেনে চলে আসেন। হাসি কন্ট্রোল করতে না পেরে হা হা করে হেসে ওঠেন। বাড়ির সবাই হা হয়ে তাকিয়ে রইল কিচেনের দিকে। আলভিদের বাড়িটা কাঁচা ফুল আর বাহারি রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে
গমগমে পরিবেশ, মানুষের হইচই, বিয়ে উপলক্ষে অনেক আত্মীয় স্বজন চলে এসেছে গতকাল সকালেই, বাকিরা আগামীকাল সকালে আসবে। আগামীকাল শুক্রবার আলভি আর মায়ার আবার বিয়ে। মাঝখানের এই কয়েকদিন আলভিকে নিজের ধারের কাছেও ঘেঁষতে দেয়নি মায়া। আলভি মায়াকে কাছ থেকে দেখলেও ছুঁতে পারেনি আর। বেচারার আফসোসের শেষ নেই। মেহেন্দি আর হলুদের অনুষ্ঠান আলভি করতে দেবে না। আলভির কথা, এগুলোতে কোনো অনুষ্ঠান করতে হবে? এগুলো করার কোনো নিয়ম আছে নাকি? শুধু মায়াকে মেহেন্দি দিলেই হবে? আলভি নিজে মেহেন্দি দেবে না, আর হলুদের অনুষ্ঠান তো একেবারেই করতে দেবে না, সাফ সাফ জানিয়ে দিয়েছে। ওর জেদের সাথে কেউ পারছে না গত দুদিন ধরে। এখন বেলা 11টা বাজে, মায়াকে মেহেন্দি দেওয়ার জন্য পার্লার থেকে দুজন মেয়ে এসেছে। মায়াকে মায়ার রুম থেকে বের হতেই দিচ্ছে না আলভি। বাড়িতে অনেক ছেলে পেলে এসেছে, তাদের সামনে আসতে দেবে না কিছুতেই। মায়ের মামাতো বোন জিজ্ঞেস করেছিল কেন নিচে নাম যাবে না, তখন সকলের সামনে আলভি বলেছিল নিচে গেলে বোরকা হিজাব করে তারপর যাবে, নয়তো যাবে না। পরবর্তী আর কেউ টু শব্দ অব্দি করেনি। মেয়ে দুজনকে মায়ের রুমে নিয়ে আসে আলভি আর মাহিদ। রুমে যাওয়ার মায়ার কাজিন বোনরা ভিড় জমিয়ে রেখেছে। মাহিদ ভিড় কমিয়ে দেয়। মেয়ে দুজন আলভি আর মায়াকে মেহেন্দি ডিজাইন দেখিয়ে বলে, কোন ডিজাইনটা দেবো চুজ করুন আপনারা। মায়া আলভির মুখের দিকে তাকায়। মায়া চোখ দিয়ে বোঝায় আলভিকে চুজ করার জন্য। আলভি হাত আর পায়ের জন্য ডিজাইন সিলেক্ট করে দেয়। একজন মেয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসুন একেবারে। মায়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। মাহিরের ডাক শুনে রুম থেকে বেরিয়ে যায় মাহির। আলভি আগের মতোই দাঁড়িয়ে আছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, হাত পা মুছে বেডে উঠে বসে। মেয়ে দুজন মায়ার দুই হাতে একসাথে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়। আলভি দুজনকে থামিয়ে দিয়ে বলে, 1 মিনিট। তিনজনেই আলভির দিকে তাকায়। আলভি হাত পেতে একটা মেহেন্দি চায়, তারপর মেয়ে দুজনকে মায়ার সামনে থেকে সরে বসতে বলে। মেয়ে দুজন সরে যেতে আলভি মায়ার সামনে বসে। মেহেন্দিটা মায়ার হাতে দিয়ে নিজের ডান হাতটা মায়ার সামনে বালিশের উপর রাখে। তারপর বলে, মেহেন্দি দিয়ে দাও, তুমি না বললে দেবে না। আমার বিয়ে এখন, আমি মেহেন্দি না দিলে বোঝা যাবে নাকি আমি যে বর? সুন্দর করে এখানে লেখো মায়াপুরীর বর। মায়া ঘাড় ঘুরিয়ে মেয়ে দুজনের আর ওর কাজিন বোনদের দিকে তাকায়। সবাই ওদের দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসছে। কি হলো লেখো। মায়া ডান হাতের তালুতে সুন্দর করে লিখে দেয়, মায়াপুরীর বর। লেখা শেষ হতেই উঠে দাঁড়ায় আলভি। মেয়ে দুজনের দিকে তাকিয়ে বলে, ওর হাতে সুন্দর করে লিখে দেবেন আলভির বউ। মেয়ে দুজন মাথা নাড়ায়। ডোরটা ভেতর থেকে লক করে দাও শীতল, কেউ এসে যেন ডিস্টার্ব করতে না পারে। আলভি রুম থেকে বেরিয়ে যায়। মায়ের মামাতো বোন শীতল ডোর লক করে দেয় ভেতর থেকে। বিয়েতে লিয়াড়াবাতে আলভির নানার বাড়ির সবাই এসেছে আজ ভোরে। আলভির নানি শামসুন্নাহার বেগম এবার একদম চুপ হয়ে আছেন। ভুলেও আলভির সামনে বা মায়ার সামনে যাচ্ছেন না। আলভি নিচে নেমে আসতেই আলভির আর মায়ার সব কাজিন বোনরা আলভিকে ঘেরাও করে ধরে। সকলের একটাই দাবি, হলুদের অনুষ্ঠান করতে দিতে হবে। ছোটদের সাথে বেশ কয়েকজন বড়রাও যুক্ত হয়েছে এই দাবিতে। আলভি সকলের দিকে নজর বুলায়। ওর বাপ চাচা সবাই আছে এখানেই, ওনাদেরকেও ডেকে নিয়ে এসেছে আলভিকে বোঝানোর জন্য। আলভি স্বাভাবিক সুরে বলে, হলুদের অনুষ্ঠান করতেই হবে এমন কোনো নিয়ম রীতি আছে? তাহলে এই অনুষ্ঠান নিয়ে এত দাবি কেন সকলের? হলুদের অনুষ্ঠান না করলে কি কিছু হবে? সকলের মধ্যে থেকে একজন বলে, নিয়ম রীতি নেই, হলুদের অনুষ্ঠান শুধুমাত্র আনন্দের জন্য করা হবে, অন্যভাবেও তো আনন্দ করা যায়।
হলুদের অনুষ্ঠান নিয়ে এত আপত্তি কেন তোমার? হলুদের অনুষ্ঠানে হলুদ দেওয়ার নামে ছেলে মেয়ে উভয়ই হুড়োহুড়ি করে মায়াকে হলুদ লাগাবে, যা আমি কিছুতেই হতে দেব না। আর হলুদের অনুষ্ঠানের নাম করে এই মেয়ে ও ছেলেকে হলুদ লাগাবে, এই ছেলে আবার আরেক মেয়েকে লাগাবে। এ ওকে, সে তাকে, এ ওর ঘাড়ে, ও তার পেটে, এভাবে নোংরামি শুরু হয়ে যাবে। এমন কথা বলছো কেন? এরকম কিছুই হবে না, এরকমটাই হয়। ৩ দিন আগে যে আমার কলেজ লাইফের বন্ধুরা বোনের বিয়েতে গিয়েছিলাম আমি, সেখানে এসবই হয়েছিল। আচরণ সীমার বাইরে চলে যায়, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, হলুদের নাম করে নোংরামি শুরু হয়। কেউ ইচ্ছে করেই করে, আবার কেউ কারো সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যায়। এখানে এরকম কিছুই হবে না। কোনো ছেলে হলুদ লাগাবে না কোনো মেয়েকে, শুধু মেয়েরাই মেয়েদের লাগাবে। কোনো ছেলেকে এখানে ওখানে যেতেই দেব না, শুধু মেয়েরাই থাকবে ছাদে। তুমি প্লিজ আর না করো না। বাড়ির সবাই আলভিকে বোঝায়, সাথে এটাও বলে কোনো ছেলে ছাদের ওপর যাবে না হলুদ লাগানোর সময়। আলভিকেও কোনো মেয়ে হলুদ লাগাবে না, আলভিকে ছেলেরা লাগাবে আর মায়াকে মেয়েরা লাগাবে। অনেক বোঝানোর পর অবশেষে আলভি রাজি হয়ে যায়। মুহূর্তেই আবার হৈ হৈ শুরু হয়ে যায়। মাহিদ আলভিকে টেনে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ইমার্জেন্সি কথা বলার জন্য। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।